তীব্র খরতাপে পুড়ছে সারা দেশ, হাঁসফাঁস জনজীবনে। হাসপাতালে বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ নানান রোগে আক্রান্তের সংখ্যা। হিটস্ট্রোকে রাজশাহী, খুলনায় কৃষক সহ 2 জনের মৃত্যু হয়েছে। এদিকে রোদে আমের বৃদ্ধি প্রক্রিয়া ব্যাহতের পাশাপাশি ঝরে যাচ্ছে আম, একই চিত্র লিচু বাগানেও। আর ঝিনাইদহে নেমে গেছে পানির স্তর। বিস্তারিত দেখুন জীবন আহমেদের ডেস্ক রিপোর্টে। রোদের এমন কড়া শাসন দেখেনি দেশবাসী। তাপমাত্রা এতটাই যে মনে হয় সূর্য অনেক নিকটে। এমন খরতাপকে অনেকে মরুর লু হাওয়ার সাথে তুলনা করেছেন। চুয়াডাঙ্গায় দাবদাহে অতিষ্ঠ সাধারণ মানুষ, ঘরে বাহিরে যেন স্বস্তি নেই। চুয়াডাঙ্গায় এত পরিমাণ গরমের তাপমাত্রা, তাতে মানুষ বিকৃষ্ট হয়ে যাচ্ছে। যশোরের চিত্র এটি। রোদের খরতাপে রাস্তার কার্পেটিংয়ের ভিটামিন গলে যাচ্ছে। ভ্যাপসা গরমে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। তাপমাত্রা বেড়েছে পাবনা, সিরাজগঞ্জে। রাজশাহীতে তীব্র দাবদাহ অব্যাহত রয়েছে। এতে শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষেরা চরম ভোগান্তিতে পড়েছেন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গরমের আবহাওয়ার কারণে পাতলা পায়খানার বমি বাচ্চা। কয়েকদিনে টানা তাপ প্রবাহে পুড়ছে মোংলা উপকূল। এ তাপ প্রবাহে পানি অস্বাভাবিক গরম হয়ে ওঠায় মরতে শুরু করেছে ঘেরের বাগদা চিংড়ি। দাবদাহের কারণে ঝিনাইদহের পানির স্তর নিচে নেমে গিয়েছে। সুপিয়া পানির সংকট দেখা দিয়েছে। সেই সাথে কৃষকরা ঠিকমতো সেচ দিতে পারছেন না। আমাদের ক্যানালেও পানি নাই, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কিছু ধান লাগাইছি, ধানগুলাও মরে যাচ্ছে। এদিকে রোদের পারদে আম উৎপাদন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বাগান মালিকেরা। প্রচণ্ড খরার কারণে আমের স্বাভাবিক গঠন বৃদ্ধি প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে, ঝরে যাচ্ছে আম। গত বছরে চাঁপাইনবাবগঞ্জের 5 উপজেলায় আমের শতভাগ মুকুল এসেছিল। সেখানে এবছর মুকুল এসেছে 70 থেকে 75 ভাগ। চাষিদের লক্ষ্য পূরণ হয়নি বা স্বপ্ন পূরণ হয়নি। সাথেই দীর্ঘমেয়াদী তাপদাহ হলে কিন্তু আমাদের স্বপ্নটা আরও মলিন হয়ে যাবে, আমরা ক্ষতিগ্রস্ত হব। উৎপাদনের এই লক্ষ্যমাত্রা পূরণে এখন চাষিরা তাকিয়ে আছেন বৃষ্টির দিকে। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এদিকে দ্বিতীয় দফায় 72 ঘন্টার তাপপ্রবাহ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া গরমে অসুস্থ হয়ে ঢাকায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে। হাসপাতালে বাড়ছে শিশু রোগীর সংখ্যা। খেটে খাওয়া মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। আবহাওয়া অফিস জানিয়েছে 2 দিন তাপমাত্রা আরও বাড়বে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সূর্যের খরতাপে পুড়ছে রাজধানী। কর্মচঞ্চল দিনও যেন স্থবির। রাস্তায় গাড়ির সংখ্যা খুবই কম। রিকশা চালক আলিমের কষ্টটা যেন অনেক বেশি। নিয়মিত জমার টাকাই ওঠে না, ঘুম নেই রাত দিন। প্রচুর কষ্ট কর্মে, পানি খাইতে হবে বেশি, কিন্তু পানি তো খাওয়া যায় না। শরবত তো পাওয়া যায় না। শরবত আগে আসলে তো 10 টাকা, 15 টাকা। 1000 খানিক করে মেরে ভাই এখন মনে করেন যে 600-700 টাকা জমাতে হবে না। রাত্রে তো ঘুমি না। রাত্রে মনে করেন যে গ্যারেজে থাকে, মনে করেন গ্যারেজে শীত পাড়া, দিনের তাপ পরে নিচ থেকে তাপ ওঠে, কেমনে ঘুমায় কোন? খেটে খাওয়া মানুষের মতো তাপ প্রবাহের কারণে বিপদে নিম্ন আয়ের মানুষ। তীব্র গরমে শিশু হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে অনেক বেশি। বাচ্চা জ্বর আসছে, ঠান্ডা আসছে, সাইরা জ্বর আসে। গরমের অবস্থা, জ্বর, ঠান্ডা। এখন যেই তাপদাহ চলছে তাতে শিশুরা আক্রান্ত হচ্ছে এবং শিশুদের ইফেক্টটা সবচেয়ে বেশি পড়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে। প্রচণ্ড তাপদাহে ঘরের বাহির না হওয়া ভালো। বের তো হওয়ার ছাড়া উপায় নেই, কারণ আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে, আমাদের তো ভাইবা দিতেই হবে। আবহাওয়া অফিস জানিয়েছে কোনো সুখবর নেই এই মাস জুড়েই। গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে আগামী দিনগুলোতে। আগামীকাল 23 তারিখ আরো বিস্তার লাভ করেছে। তাপমাত্রা আর একটু বাড়তে পারে। তবে 24 তারিখে যাওয়ার পর দেখা যাচ্ছে আরো বেড়ে গেছে। দীর্ঘ সময় বৃষ্টি হচ্ছে না এবং বড় ধরনের যে বৃষ্টির কারণ যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্স এই ধরনের নাই, এবং তাপমাত্রা 40, 41, 42, যেটা 42 বলে অতি তীব্র তাপদাহ। এই জন্য আমরা হিট অ্যালার্ট জারি করেছি। সোমবারও পাবনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রাজশাহী, টাঙ্গাইল, যশোর ও কুষ্টিয়া জেলার একই অবস্থা বিরাজ করছে। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ লক্ষ্যে ৬ দফা প্রস্তাব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেছেন, যুদ্ধে অর্থ ব্যয় না করে জলবায়ু রক্ষায় খরচ করলে বিশ্ব রক্ষা পেত। রিপোর্টে আরও জানাচ্ছেন মুকসিমুল হাসান। প্রচণ্ড তাপপ্রবাহে পুড়ছে দেশ, বিপাকে প্রাণীকুল, বিপন্ন প্রকৃতি, সব মিলিয়ে বিপর্যস্ত জনজীবন। এমন বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় ২০১৩ সাল থেকে বিভিন্ন দেশে জলবায়ু অভিযোজন সম্মেলন ন্যাম এক্সপো আয়োজন করে আসছে জাতিসংঘ। এরই ধারাবাহিকতায় ঢাকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত এই এক্সপোতে অংশ নিচ্ছে ১০৪টি দেশের বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা। সোমবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪ দিনব্যাপী জলবায়ু অভিযোজন সম্মেলনের জাতীয় অভিযোজন পরিকল্পনার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোর বাস্তুচ্যুত মানুষের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক কার্বন নিঃসরণে আমাদের অবদান 0.48% কম হলেও এর নেতিবাচক প্রভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ দেশসমূহের মধ্যে বাংলাদেশ অন্যতম। ক্ষতিপূরণে উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি বাস্তবায়নে আবারও তাগিদ দেন বঙ্গবন্ধু কন্যা। আমরা ক্লাইমেট ভালনারেবল ফোরাম CVF এর সভাপতি থাকাকালে অভিযোজন ও প্রশমন কার্যক্রমে উন্নত দেশসমূহের প্রতিশ্রুত প্রতি বছর $100 বিলিয়ন প্রদানের বিষয়টি বাস্তবায়ন করার জন্য বারবার আহ্বান জানাচ্ছি। আমার প্রত্যাশা, উন্নত দেশসমূহ তাদের প্রতিশ্রুতি রক্ষা করবে। যুদ্ধে অস্ত্র এবং অর্থ ব্যয় না করে সে টাকাগুলি এই জলবায়ু পরিবর্তনে যদি ব্যয় করা হতো তো বিশ্বটা রক্ষা পেত। ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ও বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ সময় 6টি প্রস্তাবনা তুলে ধরেন সরকার প্রধান। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, নদী ভাঙন, বন্যা এবং খরার কারণে বাস্তুচ্যুত মানুষদের পুনর্বাসনের দায়িত্ব সকল দেশকে ভাগ করে নিতে হবে। এবং সবশেষে প্রধান অর্থনীতি সমূহকে পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিত করতে অংশীদারিত্বের ভিত্তিতে বিশ্বব্যাপী সকল অংশীদারদের সঙ্গে কাজ করতে হবে। এ সময় প্রধানমন্ত্রী জানান, বাংলাদেশ দুর্যোগের ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিযোজনে কার্যকর পদক্ষেপ নেয় গত বছরের ঘূর্ণিঝড় মোখায় দেশে কোনো প্রাণহানি হয়নি। সেই সাথে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথাও জানান শেখ হাসিনা। মুকসিমুল হাসান, NTV নিউজ, ঢাকা। ১.৫ যুগ পর দুদিনের সফরে ঢাকা এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সোমবার বিকেলে একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। কাতার আমিরকে স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সফরে দুদেশের মধ্যে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে। এর মধ্যে 6টি চুক্তি ও 5টি MOU রয়েছে। তার সফরে বাণিজ্য বিনিয়োগে অগ্রাধিকার পাওয়ার পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানান বিষয়ে আলোচনা হবে। আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন কাতারের আমির। 2005 সালের পর এবারই প্রথম কাতারের কোনো আমির ঢাকা এলেন। দ্বিপাক্ষিক রাষ্ট্রীয় সফর ও ইউএনএসকেপের 80তম সেশনে অংশ নিতে আগামীকাল 6 দিনের সফরে থাইল্যান্ড যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে থাইল্যান্ডের রাজা, প্রধানমন্ত্রী সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। সফরে ভিসা সংক্রান্ত একটি চুক্তি সহ বিভিন্ন বিষয়ে 3টি সমঝোতা স্মারক এবং মুক্ত বাণিজ্য বিষয়ে একটি আগ্রহের সম্মতিপত্র স্বাক্ষরের কথা রয়েছে। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাহাজ MV আবদুল্লাহ নাবিকদের মানসিক অবস্থা পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় বিএনপির সমাবেশ ডাকা নিয়ে মন্ত্রী বলেন, সমাবেশের নামে জ্বালাও পোড়াও করলে কি ব্যবস্থা নিতে হবে তা সরকারের জানা আছে। গণতান্ত্রিকভাবে সভা সমাবেশ আয়োজন করার অধিকার সবার আছে। আমরা আশা করব বিএনপি আগের পথে আর হাঁটবে না। বিএনপি গণতান্ত্রিক রীতিনীতি পালন করে অক্ষুণ্ণ রেখে তারা সভা সমাবেশ করবে। যদি আগের পথে হাঁটে, আমরা তাদেরকে কিভাবে মোকাবেলা করতে হয় জানি। জনগণ তাদেরকে আর আগের পথে হাঁটতে সুযোগ দিবে না।
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের সম্পদ নিয়ে অনুসন্ধানের ৩ সদস্যের কমিটি গঠন করে কাজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সোমবার রাজধানী দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলনে সংস্থাটির সচিব এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, বিভিন্ন গণমাধ্যমে বেনজির আহমেদের পরিবারের অবৈধ সম্পদ অর্জন বিষয়ে প্রকাশিত প্রতিবেদন সংস্থাটির নজরে আসলে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। মেজান রহমানের রিপোর্ট। গত ৩১ মার্চ সাবেক আইজিপি বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন নিয়ে প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। পরবর্তীতে আরও কিছু গণমাধ্যমে একই অভিযোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এসব প্রতিবেদনে সাবেক এই পুলিশ প্রধানের স্ত্রীকন্যার নামে নামিদামি কোম্পানির বিপুল পরিমাণ শেয়ার সহ দেশের বিভিন্ন অঞ্চলে শত শত কোটি টাকা বিনিয়োগে গড়ে ওঠা রিসোর্ট সহ কৃষি খামার রয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়। এসব তথ্য দুদকের নজরে আসলে তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান দুদক সচিব। ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া যে সকল তথ্যাদি প্রকাশিত হয়েছে সেগুলি বিবেচনায় নিয়ে আমাদের অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশন সবাই সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি একটু আগে মেনশন করেছি, ঈদ উল ফিতর একটি ছুটি ছিল এবং আমাদের মাননীয় 2জন কমিশনার দেশের বাইরে ছিলেন। তখন আমাদের নিয়মিত কমিশন সভায় যখন 3 জন সদস্য মিলে কমিশনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে 18 এপ্রিল এবং আমাদের গতকালকেই 21 এপ্রিলে আমাদের কমিটি গঠন করা হয়েছে। সকালবেলা চিঠি ইস্যু করা হয়ে গেছে। বেনজির আহমেদের সম্পদ নিয়ে দুদকের অনুসন্ধান কমিটির সদস্যরা হলেন উপপরিচালক হাফিজুল ইসলাম, সহকারী পরিচালক নিয়ামুল হাসান গাজী ও জয়নাল আবেদিন। দুদক আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে অনুসন্ধান শেষ করে ব্যবস্থা গ্রহণ করার কথা জানান দুদক সচিব। কমিশন সভায় 3 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে এবং এই কমিটিকে তদারকি করার জন্য একজন তদারকি কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। এই অনুসন্ধান কার্যক্রম চলাকালীনই আসলে অনুসন্ধানের ধারাবাহিকতা যা যা প্রয়োজন সকল কিছু বিধি মোতাবেক সংগ্রহ করা হবে। এদিকে বেনজির আহমেদের সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুসন্ধানে নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছে একজন আইনজীবী। ওই রিটে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে অনুসন্ধান করতে দুদকের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। মিজান রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।